আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের ১ নাম্বার সৃজনশীল প্রশ্নটা নিয়ে। তো ১ নাম্বার সৃজনশীল প্রশ্নে ক এবং ক, খ এবং গ প্রশ্নগুলো একটু দেখে আসি। কি বলা আছে? উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। মোট উত্তোলনের পরিমাণ, তো উত্তোলনের পরিমাণ কোনগুলা? যেগুলা মালিকের নিজস্ব খরচ বা ব্যক্তিগত খরচ বা মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায় থেকে যা সুবিধা নেয় সেগুলোই হলো উত্তোলন। ঠিক আছে। খ নম্বর প্রশ্ন বলেছে শাহিন এন্টারপ্রাইজের মোট সম্পদ হিসাব চিহ্নিতকরণ করে মোট পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, সম্পদ হিসাব, তাইলে কোন এখানে কতগুলা হিসাব দেওয়া থাকবে, হিসাবগুলোর মধ্যে কোনগুলা সম্পদ সেগুলো চিহ্নিতকরণ করতে হবে। এরপরে গ নম্বর প্রশ্ন বলছে উল্লেখিত হিসাবগুলো হতে মোট দায় হিসাবের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এখানে যে হিসাবগুলো দেওয়া আছে এই হিসাবগুলোর মধ্যে থেকে দায় কোনগুলো সেগুলো নিয়ে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এগুলো সমাধান করার জন্য আমরা এগুলো এই যে কি দেওয়া আছে আমরা একটু পড়ে নিই। বলা আছে শাহিন এন্টারপ্রাইজ এর 2025 সালের 31 ডিসেম্বর তারিখে কতিপয় হিসাবের উদ্বৃত্তের পরিমাণ নিম্নরূপ। তো কি হিসাব দেওয়া আছে? মূলধন হিসাব। মূলধন কোন শ্রেণীর হিসাব বলো তো? আমরা কিন্তু এগুলো ক্লাস দিয়েছি যে কতগুলো হিসাব, টোটাল 32টি হিসাব দিয়েছি, যে কুইক করলে এই হিসাব লিখতে হয় আর এই হিসাবটা কেন কোন শ্রেণীর হিসাব সেটাও আমরা বলে দিই। মূলধন হলো মালিকানা সত্ত্ব। মূলধন কি? মালিকানা সত্ত্ব। এরপরে দেখো বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ দেওয়া আছে 1 লক্ষ টাকা, এটি একটি দায়। এটা কি? দায়। এরপরে অগ্রিম ভাড়া দেওয়া আছে 20,000 টাকা। এটা কি? এটি হলো কোনো খরচ যখন অগ্রিম থাকে তখন সেটি সম্পদ হয়ে যায়। ঠিক আছে, তখন সম্পদ হয়ে যায়, তাইলে এখানে অগ্রিম ভাড়া এটা সম্পদ হবে। এটি কত দেওয়া আছে? 20,000 টাকা দেওয়া আছে। এরপর আয়কর। আয়কর হলো মালিকের একান্তই ব্যক্তিগত খরচ। তো মালিকের একান্ত ব্যক্তিগত খরচ যখন ব্যবসায় থেকে সরবরাহ করা হয় তখন সেটি উত্তোলন হিসাবে লিখতে হয়। তার মানে এটি ক নম্বর প্রশ্নের একটি আইটেম। হ্যাঁ, 15,000 টাকা এটি ক নম্বর প্রশ্নের একটি আইটেম, যেহেতু ক নম্বর প্রশ্নে বলেছিল উত্তোলনের পরিমাণ কত। তাহলে আয়কর হলে আয়কর, জীবন বীমা প্রিমিয়াম এগুলো যদি থাকে বা মালিকের ব্যক্তিগত কোনো খরচ যদি থাকে, যেমন মালিকের ছেলের স্কুলের বেতন পরিশোধ করা হলো বা মালিকের ড্রাইভারের বেতন পরিশোধ করা হলো, ঠিক আছে, বা মালিকের বাসায় কোনো মেইনটেনেন্স কস্ট দেওয়া হলো, ঠিক আছে, বা কোনো মেইনটেনেন্স খরচ দেওয়া হলো, এই সমস্ত বিষয়গুলো যদি থাকে, অর্থাৎ মালিকের ব্যক্তিগত কোনো খরচ যদি ব্যবসা থেকে দেওয়া হয় তাহলে সেগুলো আয় উত্তোলন হিসাবে লিখতে হয়। তাহলে আয়কর কোন হিসাবে যাবে? উত্তোলন হিসাবে। এরপরে দেখো বকেয়া বেতন দেওয়া আছে 12,000 টাকা। কোনো খরচের যদি বকেয়া থাকে তাহলে সেটি হলো দায়। সেটা কি হবে? দায়। এরপরে দেখো জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়াম নিয়ে আমি একটু আগেই কথা বললাম। জীবন বীমা প্রিমিয়াম, আয়কর বা মালিকের ব্যক্তিগত কোনো খরচ এগুলো উত্তোলন হিসাবে লিখতে হয়। তার মানে এই জীবন বীমা প্রিমিয়াম এটা উত্তোলন হিসাবে লিখতে হবে। এই 5,000 টাকা এটি ক নম্বর প্রশ্নের অ্যান্সারের আইটেম। ওকে, প্রদেয় বিল। প্রদেয় বিল একটি দায়। কি? একটা দায়, তাইলে এটি হলো দায়। ওকে, প্রদেয় বিল 30,000 টাকা দেওয়া আছে। আসবাবপত্র দেওয়া আছে 90,000 টাকা। আসবাবপত্র আমরা জানি এটি কি? সম্পদ। ওকে, এরপরে প্রাপ্য হিসাব দেওয়া আছে 65,000 টাকা। প্রাপ্য হিসাব আর দেনাদার একই জিনিস, তো আমরা জানি প্রাপ্য হিসাব বা দেনাদার এগুলো হলো সম্পদ। ওকে, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আর পাওনাদার একই জিনিস। এগুলো প্রদেয় হিসাব বা পাওনাদার আমরা জানি এগুলোকে দায় বলা হয়। ওকে, এরপরে বলা আছে অনাদায়ী সুদ। অনাদায়ী সুদ, অনাদায়ী সুদ হলো একটি ব্যয়। এটা কি? ব্যয়। অর্থাৎ প্রাপ্য হিসাব বা দেনাদারের মধ্যে যে টাকাটি আদায়যোগ্য নয় সেটাকে অনাদায়ী সুদ। সুদ আদায় হয়নি এখনো, ঠিক আছে, সুদ অর্জিত হয়েছে বাট এখনো আদায় হয়নি, তার মানে আয়ের বকেয়া রয়েছে। আয়ের বকেয়া হলে সম্পদ হয়, ঠিক আছে। ব্যয়ের বকেয়া থাকলে দায় হয়, কিন্তু আয়ের বকেয়া থাকলে সম্পদ হয়। আবার ব্যয়ের অগ্রিম থাকলে সম্পদ হয়, কিন্তু আয়ের অগ্রিম থাকলে সেটা আবার দায় হয়ে যায়। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এটা দায়। এটা কোন ধরনের হিসাব? এটা দায়। যন্ত্রপাতি, যন্ত্রপাতি একটা সম্পদ। ঠিক আছে, 1,20,000 টাকা দেওয়া আছে। ব্যাংক হিসাব আমরা জানি সম্পদ, 55,000 টাকা দেওয়া আছে। নগদান হিসাব আমরা জানি সম্পদ, 25,000 টাকা দেওয়া আছে। ওকে, আরো কিছু আইটেম দেওয়া আছে, নিচে বলা আছে অগ্রিম প্রাপ্ত কমিশন 4,000 টাকা। অগ্রিম প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন হলো আয়, এটা আবার অগ্রিম নেওয়া হয়েছে। তাইলে যখন আয় অগ্রিম নেওয়া হয় তখন সেটি দায় হয়ে যায়। অর্থাৎ অগ্রিম প্রাপ্ত আয় বা অনুপার্জিত আয় কারবারের দায় হিসেবে বিবেচিত হয়। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। ওকে,
সুনাম, সুনাম একটি সম্পদ। সুনাম কি? সম্পদ। এটা দীর্ঘমেয়াদী সুবিধা দিয়ে থাকে, ঠিক আছে? সুনাম একটি সম্পদ। অনুপার্জিত উপভাড়া, এই যে অনুপার্জিত উপভাড়া, উপভাড়া একটি আয়, আয়টা অনুপার্জিত রয়েছে, ঠিক আছে? অনুপার্জিত মানে এখনো উপার্জিত হয়নি, বাট এটা নিয়ে নিয়েছো আগে, এটা অগ্রিম উপভাড়া হিসেবে ধরা হয়, ঠিক আছে? তাইলে আয়ের অগ্রিমটা কি হবে? দায় হিসেবে ব্যবহৃত হবে, ঠিক আছে? এটা দায় হিসাব। এরপরে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ব্যাংকে যত টাকা জমা আছে তার চেয়ে বেশি উত্তোলন করে ফেলছে, তাইলে ব্যাংকে পরিশোধ করতে হবে। তো পরিশোধ করতে হবে এরকম হলেই তো দায় হয়, তাই না? তাইলে এটা দায় হিসাব। ওকে, বকেয়া মণিহারি, মণিহারি এটা খরচ, খরচের যখন বকেয়া থাকবে তখন সেটি হবে দায়। ওকে, তাহলে এই আইটেমগুলো আমরা পড়লাম, এখন আমরা ধরে ধরে ক নম্বর প্রশ্নের অ্যান্সার করতে পারবো। ক নম্বর প্রশ্নে কি কি হবে? এতক্ষণে তোমাদের পারার কথা, বলো তো ক নম্বর প্রশ্নে আমরা কি কি পাইছি, আমরা এগুলো এরেজ করে দিই সব। দেখো এগুলো এরেজ করে দিলাম। ওকে, দেখো ক নম্বর প্রশ্ন কি পেয়েছি বলো তো। ক নম্বর প্রশ্ন বলছে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তাহলে উত্তোলনের পরিমাণে আমরা আয়কর আর হলো জীবন বীমা, এই দুইটা পেয়েছি, তাই না? আয়কর কত? 15,000 টাকা, জীবন বীমা 5,000 টাকা। তাইলে এটার অ্যান্সার কত হবে দেখো। তাইলে ক নম্বর প্রশ্ন মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়, এখানে আয়কর 15,000 টাকা, জীবন বীমা প্রিমিয়াম 5,000 টাকা, যোগ করলে কত হবে? 20,000 টাকা। তাইলে মোট উত্তোলন 20,000 টাকা। এটি ক নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। খ নম্বর প্রশ্ন বলেছিল যে মোট সম্পদ চিহ্নিতকরণ করতে হবে, ঠিক আছে? তাইলে সম্পদ চিহ্নিতকরণ করব আমরা। সম্পদ দেখো একদম প্রথম থেকে আমরা একটু ফাইন্ড আউট করে আসব। প্রথম সম্পদ কোনটা? দেখো মূলধন হলো মালিকানা সত্ত্ব, বন্ধকি ঋণ হলো দায়, অগ্রিম ভাড়া হলো সম্পদ। তাহলে অগ্রিম ভাড়া 20,000 টাকা, এটা আমরা লিখে ফেলবো, ঠিক আছে? অগ্রিম ভাড়া 20,000 টাকা লিখে ফেললাম। ওকে, এরপরে দেখো আয়কর তো উত্তোলন, বকেয়া বেতন হলো দায়, খরচের বকেয়া থাকলে দায় হয়, জীবন বীমা প্রিমিয়াম এটা উত্তোলন, প্রদেয় বিল এটা হলো দায়, ঠিক আছে? এরপরে আসবাবপত্র সম্পদ 90,000 টাকা আমরা লিখে ফেলবো, আসবাবপত্র সম্পদ 90,000 টাকা লিখে ফেললাম। এরপরে আসছে কি এরপরে আছে প্রাপ্য হিসাব আছে কত? 65,000 টাকা, এটাও সম্পদ, আমরা লিখে ফেলবো প্রাপ্য হিসাব 65,000 টাকা সম্পদে। এরপরে এই যে প্রদেয় হিসাব, এটি হলো দায়, অনাদায়ী সুদ এটি হলো কি সম্পদ, মানে সুদ এখনো অর্জিত হয়েছে বাট সেটি এখনো আদায় হয়নি, অর্থাৎ বকেয়া আছে, আয়ের বকেয়াটাকে সম্পদ বলা হয়। তাহলে অনাদায়ী সুদ এটি সম্পদ 5,000 টাকা, এটা লিখে ফেলবো। তো এটা আমরা এখানে লিখে ফেলি, দেখো আচ্ছা 5,000 টাকা অনাদায়ী সুদ লিখে ফেললাম। এরপরে যন্ত্রপাতি আছে 1,20,000 টাকা, ঠিক আছে? 1,20,000 টাকা যন্ত্রপাতি, তাহলে সম্পদ। এরপরে ব্যাংক হিসাব কত? 55,000 টাকা, নগদান হিসাব কত? 25,000 টাকা। আর এই যে নিচে কিছু নিচে আছে সুনাম আছে, ঠিক আছে? 15,000 টাকা। এই কয়েকটা যোগ করলে কত হবে আমাদের একটু আমরা দেখে নিই। এই কয়েকটা সবগুলো যোগ করলে আমরা একটু যোগফলটা করে দিই তোমাদেরকে। দেখো 20,000 টাকা অগ্রিম ভাড়া, তারপরে হলো 90,000 টাকা যোগ করব, তারপরে হলো 65,000 টাকা যোগ করব, তারপরে 5,000 টাকা যোগ করব, তারপরে 1,20,000 টাকা যোগ করব, তারপরে 55,000 টাকা যোগ করব, তারপরে 25,000 টাকা যোগ করব, তারপরে 15,000 টাকা যোগ করব। তাইলে মোট হলো 3,95,000 টাকা। তাইলে মোট সম্পদ আমার 3,95,000 টাকা। এখানে লিখে আমরা কি করে দেব? ক্লোজ করে দেব, ঠিক আছে? তাইলে শাইন এন্টারপ্রাইজে মোট সম্পদের পরিমাণ এটা দিয়ে আমরা কিন্তু ছকটা এইভাবেই দেব, বিবরণ টাকা টাকা দুইটা টাকার কলাম দিব। ওকে, এরপরে দেখো আমরা গ নাম্বার প্রশ্নটা করব। গ নাম্বার প্রশ্ন মোট দায় তৈরি করতে বলছে, তাইলে মোট দায় কত সেটি দেখতে বলছে। তাইলে মোট দায় কিভাবে দেখবো আমরা? এখানে দায় হিসাবগুলো খুঁজে বের করব। তাইলে দায় কোথায় কোথায় আছে আমরা একটু দেখে নিই। দেখো মূলধন তো মালিকানা সত্ত্ব হবে না, বন্ধকি ঋণ এটা দায়, তারপরে হলো বকেয়া বেতন এটা দায়, তারপরে প্রদেয় বিল এটা দায়, এরপরে প্রদেয় হিসাব এটি দায়, তারপরে এখানে অগ্রিম প্রাপ্ত কমিশন এইটা দায়, এরপরে অনুপার্জিত উপভাড়া এটা দায়, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এটা দায়, মণিহারি এটা দায়। তাহলে মোট কয়টা পেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা আমরা বসাই দিব। তাহলে প্রথমে বন্ধকি ঋণ 1,00,000 টাকা আমরা বসাই দেব, ঘরটা ওইভাবেই কাটবো, বিবরণ টাকা টাকা। তাইলে এখানে লিখবো মোট দায় হিসাবের পরিমাণ নির্ণয়, ঠিক আছে? তাহলে বন্ধকি ঋণ 1,00,000 টাকা, বকেয়া বেতন 12,000 টাকা, এটা প্রশ্নে দেওয়া আছে, প্রদেয় বিল
30,000 টাকা প্রশ্নে দেওয়া আছে, প্রদেয় হিসাব 40,000 টাকা প্রশ্নে দেওয়া আছে, অগ্রিমপ্রাপ্ত কমিশন, এটা কমিশন হবে, ঠিক আছে, কমিশন হবে, অগ্রিমপ্রাপ্ত কমিশন 4,000 টাকা, অনুপার্জিত ভাড়া 2,000 টাকা, এগুলো কি 2,000? হ্যাঁ, অনুপার্জিত উপভাড়া 2,000। এরপরে ব্যাংক জমাতিরিক্ত আছে কত? 8,500, বকেয়া মণিহারি আছে 3,000। দেখো ব্যাংক জমাতিরিক্ত কত? 8,500, মণিহারি 3,000। তো এগুলো আমরা দিয়ে এখানে আমরা টোটাল যোগ করে নিব। তাহলে কিভাবে যোগফল করব আবার দেখি আমরা। এটা যোগফল কত আছে? 1 লক্ষ টাকা প্লাস 12,000 টাকা প্লাস 30,000 টাকা প্লাস 40,000 টাকা প্লাস 4,000 টাকা প্লাস 2,000 টাকা, এরপরে আর কি আছে? 8,500 টাকা প্লাস 3,000 টাকা। তাহলে মোট হলো 1,99,500 টাকা। তাহলে এটি হলো মোট দায় 1,99,500 টাকা। তো এই ছিল 1 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা 1 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটি পেয়ে গেছো এবং এটাকে এনজয় করেছো। কারোর কোথাও প্রশ্ন থাকলে অবশ্যই জানাও। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই যে কোন হিসাব কোন শ্রেণীতে পড়ছে, এই যে মূলধন হিসাব কোন শ্রেণীতে পড়ছে, বন্ধকি ঋণ হিসাব কোন শ্রেণীতে পড়ছে, এই ধরনের একটি ক্লাস আমি দিয়েছি তোমাদের জন্য। সেই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে, ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, সেটি অবশ্যই দেখবা। দেখলেই তোমরা বুঝতে পারবা যে আসলে বিষয়টা কত সহজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ।